নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি জেলার সারাদিন। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, মালবাজারের ছবি আপনাদের দেখাবো। বিক্ষোভের মুখে সেখানকার বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। দেখছেন সেই ছবি, যেখানে জয়ন্ত রায়কে ঘিরে গো ব্যাক স্লোগান। বিজেপি প্রার্থীকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। মালবাজারে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। দেখছেন সেই ছবি, যেখানে তাকে ঘিরে গো ব্যাক স্লোগান, কালো পতাকা দেখানো হলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পৌঁছয় মালবাজার থানার পুলিশ। প্রতিনিধি কৌস্তব ভৌমিক এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। কৌস্তব, আমরা বিক্ষোভের ছবি তো দেখলাম, যারা বিক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভকারীরা ঠিক কি দাবি করেছেন তারা? দেখো, যারা বিক্ষোভকারী তাদের যেটা অভিযোগ যে বিগত 5 বছর আগে জয়ন্ত রায় এলাকার থেকে নির্বাচিত হয়েছে, অর্থাৎ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মধ্যে এই মাল মহকুমার যে এলাকাটি রয়েছে, বাগড়াকোট সহ বিভিন্ন এলাকা, সেখান থেকে তিনিও ভোট পেয়েছেন এবং তিনি ওই এলাকার কোনো উন্নয়ন করেনি। তাই কিভাবে তিনি আবার ভোট চাইতে এসেছেন সেখানে, আর এই কারণে কিন্তু রীতিমতো হাতে কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন ওই এলাকার কিছু মানুষ। তবে বিজেপির যেটা অভিযোগ, এটা সবাই তৃণমূলের কর্মী এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। সাংসদ যিনি ছিলেন এবং যে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা আজকে এই প্রচারের কাজে বাধা দিয়েছে এবং তাদের উপরে হামলা চালিয়েছে। পরিস্থিতি কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এবং একে অপরপক্ষের সঙ্গে রীতিমতো একটা সংঘর্ষে জড়িয়ে যায়। খবর পাওয়া মাত্রই মালবাজার থানার থেকে বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ সকাল থেকেই মাল বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচার সারছিলেন এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। সকাল থেকে ঠিকঠাক চলছিল, তবে বেলা গড়ার সাথে সাথে এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ এবং তৃণমূলের যেটি অভিযোগ যে জয়ন্ত রায় কোনো কাজ করেনি, শুধু ভোট চাইতে মানুষের জন্য জবাব চাওয়ার জন্য রাস্তায় নেমেছে, আর এই কারণেই কালো পতাকা দেখানো হয়েছে। তবে বিজেপির এটা দাবি যে প্রচারের কাজে বাধা দিতেই এবং প্রচারের সমস্ত কাজ যে কর্মসূচি নষ্ট করার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা করেছে। মধুবন্তী। ধন্যবাদ কৌস্তব। কথা বললাম আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিকের সঙ্গে। এবার আপনাদের শোনাবো বিজেপি প্রার্থী জয়ন্ত রায় ঠিক কি বলছেন, তার কি বক্তব্য। যখন ফিরছিলাম সেই সময় মিনামোড় বলে একটা জায়গা আছে, যেখানে বাগানটা শেষ হয়। সেই মিনামোড়ে 30-40 জন যুবক, কি রাজেশ ছেত্রী বলে কেউ একজন সেখানকার টিএমসির অঞ্চল প্রেসিডেন্ট যিনি ছিলেন, তার নেতৃত্বে তারা 30-40 জনের একটা টিএমসি গুনস, মানে কতগুলো ছেলে, তারা আমার গাড়িটাকে আমাদের যে গাড়িগুলো যাচ্ছিল তাদেরকে রাস্তায় আটকে রাখে। কিছুক্ষণ পরে তারা আমার গাড়িকে ভাঙচুর করার চেষ্টা করে, আমার গাড়িতে ডিম ধাম করে মারছিল এবং গাড়ি তো যেতেও দিচ্ছিল না, আবার এদিকে মারছিল। এবং সবগুলো কিন্তু পুলিশের প্রেজেন্সেই হয়, পুলিশ তাকে সেখানে ছিল, উপস্থিত ছিল। আজকে ওদের পায়ের মাটি খসে গেছে, পায়ের মাটি নেই। এর জন্য তার মানুষের যে রেসপন্স এরকম হচ্ছিল, তাতে মানুষের যা রেসপন্স দেখলাম, তাতে মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে চায় টিএমসিকে। যেভাবে পঞ্চায়েত নির্বাচনে এখানে ছাপ্পা ভোট হয়েছে, যেভাবে তারা ছাপ্পা পঞ্চায়েত হয়েছে, সবগুলোকে মানুষ সেগুলোকে ছুঁড়ে ফেলতে চায়। আর তার জন্যই সেটা তাদের ভয়, আতঙ্ক হয়ে গেছে যে এখানে তো তারা জিততে পারবে না, তার জন্য আমাদের প্রতি আক্রমণ। চোখ রাখবো পরের খবরে। ফের দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক। আর এবার দাদাগিরি তত্ত্ব আমদানি দিলীপের। মেদিনীপুর থেকে সরিয়ে তাকে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী করা নিয়ে দিলীপকে বারবার বিঁধেছে তৃণমূল। আর সেই কটাক্ষেরই পাল্টা জবাব দিলেন এবার দিলীপ, বিঁধলেন মমতাকেও। ভেসে থাকতে এমন মন্তব্য দিলীপকে জবাব তৃণমূলের। নির্বাচন কমিশনের সেন্সরের পরেও দমেননি দিলীপ ঘোষ। এবার কীর্তি আজাদের পিছে চালিয়ে খেললেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। দিলীপকে বিদ্যে বারবার মেদিনীপুর কেন্দ্র থেকে তাকে সরানোর ঘটনা টেনে এনেছে তৃণমূল। এই যে দিলীপ ঘোষ, লোকটার ভবিষ্যৎ কত বড় অনিশ্চিত হয়ে গেল বলুন দেখিনি। মেদিনীপুরে চাষ করলেন। উনি আগের দিন বলছিলেন এনআরসি চালু হলে উৎখাত। আরে এনআরসি চালু হয়নি, তার আগেই দিলীপ ঘোষ উৎখাত হয়ে গেল মেদিনীপুর থেকে।
চলে গেছে নতুন ঠিকানায়। দিলীপ ঘোষ যদিও ঘরের মাঠ মেদিনীপুর বা বাইরের বর্ধমান দুর্গাপুর, যে কোনো পিচে সমানে চালিয়ে খেলছেন। আরে যে পারে সব জায়গায় দাদাগিরি করতে পারে, দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে, সেটা আমি করব এখানে। ওরা ঠিক করুক কি করবে, কে পালিয়েছে কে গেছে, উনি কেন পালিয়ে এসছেন, প্রীতি আজাদ কোথা কোথা থেকে পালিয়েছে, যতদিন পদ্ম ফুল ছিল জিতেছে, তারপরে গোহারা হচ্ছে। একই সঙ্গে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ। অনেকে হাত ভাঙে, অনেকে পা ভাঙে, অনেকে মাথা ভাঙে, অনেকে হুইল চেয়ারে যায়। এই দিন এইসব সেন্টিমেন্টাল ভোট দেওয়ার দিন শেষ। দেশ উন্নয়নের জন্য ভোট দেবে, মোদির জন্য ভোট দেবে। গ্রামগঞ্জের সব মানুষ এই নাটকের ভোট আর দেবে না। কোনো সিম্পেথি নাই, কিছু নাই, কেবল উন্নয়ন, কেবল মোদি। আগে দেখতাম তিনি খালি হাঁটাহাঁটি করছেন, মর্নিং ওয়াক। এখন দেখছি ব্যাট খেলছেন, ফুটবল খেলছেন, ক্রিকেট খেলছেন। সেটা কি তাহলে? আমরা বলতে চাই যে সতর্ক বাণী মেনে চলুন, না হলে এর বিরুদ্ধে আরও যাবার প্রয়োজন হলে আমরা কিন্তু পিছপা হব না। রাজ্য রাজনীতিতে সবসময়ই বিতর্কের কেন্দ্রবিন্দুতে দিলীপ ঘোষ। মমতাকে বিধে নির্বাচন কমিশনের সেন্সর, উত্তরবঙ্গের ঝড় নিয়ে তার মন্তব্যে কম জল খোলা হয়নি। কাটোয়া থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। ক্যানিংয়ে হুমকি পাল্টা হুমকি, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে একেবারে সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূল নেতা মন্ত্রীদের নাম না করে হুঁশিয়ারি, বিরোধী দলনেতার গলায় পাল্টা তৃণমূল। দক্ষিণ 24 পরগনার জয়নগর লোকসভা কেন্দ্র 19-এ বিরাট ব্যবধানে জেতে তৃণমূল। 3,16,775 ভোটে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অশোক কান্ডারিকে হারিয়ে দেন তৃণমূলের প্রতিমা মণ্ডল। 21-এর বিধানসভা ভোটে দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে 30টি পায় তৃণমূল। অর্থাৎ দক্ষিণ 24 পরগনায় ঠিক সুবিধে করতে পারছে না বিজেপি। এবার তাই সেখানে ঝাঁপাচ্ছেন শুভেন্দু। ক্যানিংয়ে দাঁড়িয়ে চমকালেন, হুমকি পাল্টা হুমকি, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের সরগরম রাজ্য রাজনীতি। বিজেপি কর্মীদের ওপরে হামলা মারধরের প্রতিবাদে ক্যানিং চষে ফেলেন বিরোধী দলনেতা। গত বিধানসভা বা পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি বলে অভিযোগ করেন শুভেন্দু। কৃষ্ণ মন্ডল, শাহজাহান শেখ, জ্যোতিপ্রিয় মল্লিক নাম তার বালু, আপনাদের সব চাল আর কমপ্লিট খেয়ে ফেলেছেন। আর ওপারে সাতক্ষীরা, বাংলাদেশে সব সাতক্ষীরাতে পাচার করেছে শাহজাহানকে। 3টে জেলে গেছে, এখনো 16টা বাইরে আছে। এই 16টার মধ্যে 2টো নাম আছে এই জেলা, শওকত মোল্লার নাম আছে, জাহাঙ্গীরের নাম। শওকত মোল্লা জাহাঙ্গীরকে গুন্ডা বলে দেখে দিয়েছেন শুভেন্দু। ভোটের সময় তাঁদেরও দেখে নেওয়ার হুমকি শুভেন্দুকে পাল্টা দিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। মানুষ ধিক্কার জানাচ্ছে। আজই একটা র্যালিতে করে যে 2,500 লোক নিয়ে সারা দক্ষিণ 24 পরগনার লোক নিয়ে এসছে। সেখানে এসে আমার বিধায়ক কার্যালয় একটা সরকারি জায়গা, আমি যেখানে বিধায়ক হিসাবে আমি মানুষের পরিষেবা দিই, সেখানে দাঁড়িয়ে আঙুল তুলে বলছে যে শাহজাহানের মতো অবস্থা করব, চোট চোট স্লোগান দিচ্ছে এবং বলছে তৃণমূল কংগ্রেসদেরকে ঘরে ঢুকে পেটাবো। আমরা ধিক্কার জানাই। ক্যানিংয়ে গিয়ে চায়ের দোকানে চা খেতে খেতে পরেশ রামকে পাল্টা দিয়েছেন শুভেন্দু। এই কয়েকদিন আগে বলেছিল যে শুভেন্দু অধিকারী ক্যানিং এর মাটিতে পা দিলে বাস স্ট্যান্ডে দড়ি দিয়ে আটকাবে। আমি যাওয়ার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চা খেয়ে যাব। ক্ষমতা থাকলে পরেশ বেটা, দড়ি কোন দেশের দড়ি আছে আনো, আমার ক্ষমতা থাকলে আমি শুভেন্দুর বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘন করে প্রচার চালানোর অভিযোগ করেছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। বিধায়ক কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আঙুল তুলে বলেছে ব্যবস্থা করবে, এবং ওদের যারা কর্মীরা আছে জয় শ্রীরাম স্লোগান দিয়ে তেড়ে আসছিল। আমাদের কর্মীরা মনে করলে আমরা ব্যবস্থা করতে পারতাম, কিন্তু আমরা আইন কানুনকে মানি। আমি আপনাদেরকে আবার বলছি, তার জামা গান খুলে দিয়ে এখান থেকে ক্যানিং থেকে আমি তাড়া করবো। তৃণমূলের গড়ে শুভেন্দু গিয়ে চমকাবেন আর তৃণমূল হাত গুটিয়ে বসে থাকবে, তা তো হয় না। শুভেন্দুকে পাল্টা হুঁশিয়ারি শওকত মোল্লার। ওকে ওয়েলকাম করছি, ওর যা লোকেছে, আমার ওই চার দোকানে বাচ্চা করে লোক থাকে, ওকে ওয়েলকাম করছি ক্যানিং পূর্বে আসার জন্য। ক্যানিং পূর্বে একবার এসে দেখে যাক যে তৃণমূল কংগ্রেসের শক্তি কতটা, আর ক্যানিং পশ্চিমেও তো গতকাল দেখে গেছে। ওকে ওয়েলকাম জানাচ্ছি। আমি অধীর আগ্রহে অপেক্ষা করলাম যে কবে ক্যানিং পূর্বের মাটিতে পা দেবে। তবে যেদিন পা দেবে তার পরের দিন আমার গোবর পানি দিয়ে গোটা রাস্তাটাকে ধুয়ে দেবো। শাসক বিরোধী তরজার আবহে পাল্লা ভারী তৃণমূলের। মঙ্গলবার ক্যানিংয়ে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছিল বিজেপি। আর বুধবারই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 250 জন বিজেপি কর্মী।
শওকত মোল্লা তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এদিন শওকত মোল্লা, পরেশরাম দাস, জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলকে সঙ্গে নিয়ে মিছিল ও সভা করেন। রাজু দাস ও জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, অবৈধভাবে 40টি গাছ কাটার অভিযোগ উঠল পুরুলিয়া নজরুল বালিকা বিদ্যালয়ের পরিচালন কমিটির বিরুদ্ধে। গোটা ঘটনায় তীব্র কটাক্ষ বিজেপির। স্কুল পরিচালন কমিটির সাফাই, পড়ুয়াদের স্বার্থে ওই গাছ নিয়ম মেনে কাটা হয়েছে। দেখুন। একটা গাছ একটা প্রাণ, সকলেই জানে এই কথা। তবুও এবার গাছ কাটা নিয়ে বিতর্কে জড়ালো পুরুলিয়া শহরের নজরুল বালিকা বিদ্যালয়। সম্প্রতি বন দপ্তরের অনুমতি ছাড়াই প্রায় 40টি গাছ কাটা হয় বলে অভিযোগ। গাছ কাটার কারণ জানতে আসরে নামে বিজেপি, যদিও স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে মুখ খুলতে নারাজ। স্কুলের প্রধান শিক্ষিকা শ্রাবণী বন্দ্যোপাধ্যায় গাছ কাটার বিষয়টি এড়িয়ে যান। এ নিয়ে প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালন কমিটি। এদিন স্কুল পরিচালন কমিটির সভাপতি তথা তৃণমূল শিক্ষা সেলের নেতা করুণা নিধান দাসের সাফাই, পড়ুয়াদের স্বার্থে ওই গাছ নিয়ম মেনেই কাটা হয়েছে। তবে বন বিভাগের অনুমতি রয়েছে কিনা তা স্পষ্টভাবে তিনি জানাননি। আমি এখন আর কিছু বলতে পারবো। এই গাছগুলো কটা গাছ কাটা হয়েছে মোট? এটা আপনি বললাম তো, আপনি সময় নিয়ে আসুন কালকে। কটা গাছ কাটা হয়েছে? সময় নিয়ে আসুন কালকে। সময় নেই, দরকার না পড়া। আপনি তো সময় প্রিন্সিপাল, নিয়ে আসেন। আপনি সময় নিয়ে আসুন কালকে। হেডমিস্ট্রেস তো। কোথাও কি কোনো সমস্যা না, রয়েছে? কোনো সমস্যা নেই। কোনো তো দুর্নীতি হয়েছে কাঠের? না, কোনো কাঠ নেই, দুর্নীতি হয়নি, কাঠ সব এখানে তাহলে রয়েছে। গাছটা কাটা হলো কেন? ওই তো বললাম, বাউন্ডারি পড়ে যাচ্ছিল, যার জন্য গাছ দেওয়াল ফেটে যাচ্ছে। মানে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে সবগুলোই করা হয়েছে, ঠিক আছে। আর প্রথম কথা, আর বাউন্ডারি ভেঙে চুরমার করে দিয়েছে। তারপরে হচ্ছে সাপের বাসা ওখানে করেছে। তারপরে ক্লাসরুমে সাপ ঢুকে গেছে। এই সকল বিভিন্ন পরিস্থিতি ইয়েতে। স্কুলে গাছ কাটা নিয়ে অন্ধকারে পুরুলিয়া বন বিভাগ। এ বিষয়ে কংসাবতী নর্থ বন দপ্তরের মুখ্য বনাধিকারিক অঞ্জন গুহ গোটা ঘটনা খতিয়ে দেখে ওই স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এটা আমার কাছে এই মুহূর্তে এই ধরনের কোনো খবর নেই যে কোথাও গাছ কাটা হয়েছে। আপনারা বলছেন, আমি নিশ্চয়ই খবর নিয়ে দেখব এবং খবর নিয়ে দেখে যদি যেরকম আইনগত যদি কিছু ব্যবস্থা নেওয়ার থাকে আমরা নিশ্চয়ই নেব। গাছ কাটা নিয়ে সরব বিজেপি। দেখুন, আমরা খবর পেলাম যে এখানে নজরুল বালিকা বিদ্যালয়ে প্রায় 35-40খানা গাছ কাটা হয়েছে এবং আমি ইন্টারনালিও খবর নিলাম যেটা কোনো পারমিশন নেই, বিনা পারমিশনে নিজেদের স্বার্থে তা কাটা হয়েছে। আমার কাছে যতটুকু খবর আছে এর কোনো পারমিশন নেই, তো এটার আমরা স্টেপ নেব। এটার যেখানে বনসৃজনের বার্তা দেওয়া হয় সেখানে পুরুলিয়া নজরুল বালিকা বিদ্যালয়ে কিভাবে এতগুলি গাছ একসঙ্গে বন দপ্তরের বিনা অনুমতিতে কাটা হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। পুরুলিয়া থেকে শওকত আলীর রিপোর্ট, কলকাতা টিভি। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর বীরভূমের মাটিতে প্রচার শুরু করলেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। ভোটে জেতা নিয়ে 100% আশাবাদী দেবাশিস। কথা বললেন ক্যারিয়ার থেকে প্রতিপক্ষ সব বিষয়ই। দেবাশিস ধর কিছুদিন আগেই তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী, এবং কেরিয়ার থেকে শুরু করে তার রাজনৈতিক জীবনে পা রাখা এই সব কিছু নিয়ে তিনি তখনও তার অভিজ্ঞতা, তার মন্তব্য ভাগ করে নিয়েছিলেন আমাদের সঙ্গে। এবং বীরভূমের মাটিতে যখন প্রচার শুরু করলেন তিনি, সেই ছবি এবার দেখাবো। ভোটে জেতা নিয়ে তিনি 100% আশাবাদী এবং তিনি যেটা বারবার বলেছিলেন তিনি যথেষ্ট আত্মবিশ্বাসীও। আইপিএস আইএস হওয়ার, আর আপনি সেই চাকরি ছেড়ে দিয়ে রাজনৈতিক ময়দানে কেন? দেখুন, ওটা তো একটা চাকরি, তার একটা সীমাবদ্ধতা আছে। আর সবথেকে বড় জনসেবার সবথেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে রাজনীতি, যেখানে আপনি কোটি কোটি মানুষের সেবা করতে পারেন। দেশের সেবা করার সবথেকে বড় আজকে আপনি একটা জিনিস ভাবুন, মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি যে কাজটি করছেন, উনি দেশকে কোথা থেকে কোথায় নিয়ে গেছেন। উনি 140 কোটি মানুষের সেবা করছেন। কি বলো, মায়ের ওপরে তো কিছু নেই। মায়ের আশীর্বাদ না নিয়ে এই জেলায় কোনো কাজ করা কেউ করেও না, উচিত না। সারা ভারতবর্ষ থেকে লোক আসে, বা আমার মনে হয় বিশ্বেরও বিভিন্ন জায়গা থেকে লোক আসে সাধনা করতে বা এখানে সিদ্ধি পেতে। মায়ের আশীর্বাদ না নিয়ে
যেমন আমরা ছোটোবেলায় মাকে না জিজ্ঞেস করে কোনো কাজ করতে যেতাম না, সেরকম মায়ের আশীর্বাদ না নিয়ে এই যুদ্ধে আমি অবতীর্ণ হতে পারবো না। আপনার প্রতিপক্ষ প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে শতাব্দী রায়, তার উদ্দেশ্যে আপনার কি বলবেন? দেখুন, একটাই তো, এটা তো রাজনৈতিক প্রতিপক্ষ, এখানে তো আর মানে ময়দানের প্রতিপক্ষ বলতে ওটা বোঝায় না। আমার পার্টির, ভারতীয় জনতা পার্টির যে রাজনৈতিক মত বা তার কাজের ধারা বা যা এজেন্ডা, আমার মনে হয় তার তুলনায় মানে তৃণমূল কংগ্রেসের যে আজকের দিনে যে যা চুরি থেকে আরম্ভ করে যা পলিসিগত দিক থেকে সর্বদিক থেকে যে মানুষের কাছে তারা এক্সপোজড হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় ওনার নিজের উইকেট ডিফেন্ড করা খুব শক্ত। সত্যি পুলিশের দেখা উচিত কেউ হ্যাক করেছিল কিনা। হ্যাক করে থাকলে অন্যরকম কথা, আর যদি হ্যাক না করে থাকে, যদি দিয়ে সেটাকে আবার কেউ মানে তার পিছনে চলে যায় যে হ্যাঁ নিজেকে ডিফেন্ড করার জন্য এটা করতে পারেন, যদি সত্যি মানে প্রথমটা ঘটে তাহলে সেটা একটা মানে ওনার তো কিছু করার নেই, কিন্তু যদি দ্বিতীয়টা হয় এটা খুব নিম্ন রুচির পরিচয়। বিজেপি প্রার্থী দেবাশিস ধর সিএএ নিয়ে কি বলবেন? সংখ্যালঘু মানুষকে ভয় দেখানো হচ্ছে যে তোমাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। এটা করা হচ্ছে মানুষের সুবিধার জন্য, নাগরিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, যাতে কোনো মানুষ পরবর্তীকালে গিয়ে ওই যারা পাসপোর্ট অফিসে বা অন্যান্য জায়গাতে বা এই ডিআইবি অফিসে গিয়ে পয়সা করি দিয়ে না তাদের মানে কোনোভাবে হেনস্থা হতে হয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সিবিআই ইডি অতি সক্রিয়তা, এই যে নোবেল চুরি নোবেল উদ্ধার করতে পারলো না একজন প্রাক্তন আপনি আইপিএস অফিসার, সিবিআইয়ের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, একটা কথা বলি, কোনো চুরির তদন্ত, যে কোনো কেসের তদন্ত যখন হয়, ইনভেস্টিগেটিং এজেন্সি সর্বতোভাবে চেষ্টা করে যে তার কি ঘটেছে ফ্যাক্টসটাকে রিভিল করা। শতাব্দী রায় আপনার প্রতিপক্ষ, তিনি বলছেন 200% আশাবাদী তিনি জিতবেনই, 15 বছর ধরে তিনি বীরভূমে রয়েছেন। আমার শেষ প্রশ্ন, দেখুন একটা কথা বলি, 4 তারিখে তো রেজাল্ট বেরোবে, 200-র সামনের 2টা না কেটে যায়। জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।